দেখুন, একটা কথা বলে শনিবারের সকালটা শুরু করতে চাই। সেটা আপনাদের অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। বেশিরভাগ লোকের কাছে একটা প্রশ্নবোধক জায়গা থাকবে। বুধবার যে ঘটনা ঘটে গেছে, তারপরে এটুকু অন্তত আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, আমার ত্রুটি হতে পারে। প্রথমেই স্বীকার করে নিচ্ছি। বিজেপি কোনোভাবেই ২০২৬-এ পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছে না। আপনারা বলবেন কেন? দেখুন, রাজনীতিটা হচ্ছে গিয়ে একটা প্ল্যাটফর্ম যেখানে খেলার জায়গা রয়েছে। এবং এই খেলাটা অন্তত সিপিএম ৩৪ বছরে যেটা খেলে গেছে, সেই খেলাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ৫ বছরেই ধরে নিয়েছেন যে কখন কোন গেমটি কিভাবে খেলতে হয়। এবং বিহার নয়, দিল্লি নয়, মহারাষ্ট্র নয়, হরিয়ানা নয়, এটা পশ্চিমবঙ্গ। এখানকার সেন্টিমেন্ট, এখানকার ভাবনা চিন্তা একদম ডিফারেন্ট। এবং সেই ভাবনা চিন্তা ডিফারেন্ট বলেই একেবারে পরম দর্পে ইডি যখন ওই আইপ্যাকের জৈনের বাড়িতে গিয়েছিল, তখন তিনি নিজে গিয়ে হাজির হয়ে সেখানে সমস্ত কিছু তোলপাড় করে দিয়েছেন, সমস্ত কিছু ভেস্তে দিয়েছেন। ইট ইজ নট এ ইজি গেম। কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি জানেন যে এটার এফেক্টটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। কিন্তু লজিক্যালি এমন একটা জায়গা দাঁড় করিয়েছে। এবং একই সাথে প্যারালালি আমি দেখলাম যে বিভিন্ন মঞ্চে সেটা আহ ইয়ে হোক, নদিয়া হোক কিংবা মুর্শিদাবাদ কিংবা মালদা, সেখানে কাঁপিয়ে দিচ্ছেন অভিষেক, পাত্তাও দিচ্ছেন না এই যে কলকাতার ইডি ফিডির ঘটনাটাকে। তিনি তার কায়দাতে প্রচার করে যাচ্ছেন। এবং এটাকে নিয়েই আমি বলছি যে ১৯৯২ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিদায় ঘন্টা বাজিয়েছিলেন। এবার কিন্তু তিনি বাজাচ্ছেন যে কাসর, সেই কাসর কাত হয়ে যাচ্ছে কিন্তু বিজেপি। তাই মমতার কাসর এবং অভিষেকের আসর নিয়ে আজকের পাঞ্চ। স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। শনিবারের সকালবেলা আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। দেখুন, একটা কথা প্রথমেই আপনাদেরকে বলতে চাই যে আমি এবং প্রবীর বিশ্বাস, আমাদের দুজন, এবং অনির্বাণ তো বটেই, সে পরিচালক অনুষ্ঠানের, আমাদের মধ্যে একটি আলোচনা হয়েছে। একটা বিশেষ তথ্য আমরা বের করেছি। আমাদের মার্জনা করবেন, আপনারা আমাদের ভীষণ বন্ধু, আপনাদের ধৈর্য ধরতে হবে। ঠিক ইলেকশনের মাঝপথে গিয়ে সেটা আমরা খোলসা করব। এখন করাটা খুব ভয়ঙ্কর। বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে গত বুধবারের ঘটনাতে আমরা একটা বিশেষ ঘটনাকে আপাতত প্যারামিটারের বাইরে রাখছি, যে কারণে আমি দাপটে বলতে পারলাম যে কোনোভাবেই বিজেপি আসতে পারবে না। আই মে বি রং, আমার ভুল হতে পারে, প্রবীরবাবুর ভুল হতে পারে। কিন্তু যে ঘটনাটি পেছনে ঘটনা, সেই ঘটনা আমাদের কাছে এতটাই পারফেক্ট, প্রায় বলতে পারেন ৯৫%, তাতে করে বিজেপি ক্ষমতায় আসবে না। এত বড় কথাটা বলে দিচ্ছি। এবার চলে আসি যে সারা ভারতের বুধবার ঘটনা ঘটেছে। বুধবার সারাটা দিন, বৃহস্পতিবার সারাটা দিন এবং শুক্রবার, বুধবার না, এটা ঘটনাটা ঘটেছে বোধহয় আপনার বৃহস্পতি শুক্র, হ্যাঁ, এই যে দুটো দিন, বৃহস্পতি এবং শুক্র, এই দুটো দিন ন্যাশনাল চ্যানেলে একেবারে হই 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 কাণ্ড। এবং তারা দিবারাত্র দেখিয়েছেন, এবং শুধু দেখাননি, সেটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। দেখুন, দুটো তো আসপেক্ট রয়েছে। একটা হচ্ছে রবিশ কুমারদের ইউটিউব চ্যানেল, যেখানে প্রসূন ইয়ে রয়েছে, পূর্ণপ্রসূন বাজপেয়ীর মতন লোক রয়েছে, রবিশ কুমার রয়েছে, বা এরা যারা যারা রয়েছে, এরা প্রত্যেকে, শর্মা, দীপক শর্মা টর্মা ইত্যাদিরা রয়েছেন, তারা কিন্তু চেপে ধরেছেন একেবারে পুরোপুরি ভাবে অমিত শাহ এবং বিজেপিকে। এবং তারা প্রত্যেকে একই সুরে বলছেন, এদের মধ্যে তার মিউচুয়ালের ব্যাপার নেই, যে মমতা জিতে বেরিয়ে গেছে। তার কারণটা হচ্ছে তারা লজিক্যালি যেটা স্ট্যান্ড করাচ্ছে
যে পশ্চিমবঙ্গের মানুষের মেন্টাল আসপেক্ট, যেটা কিনা ভারতবর্ষের কারোর সঙ্গে মিলমিশ নেই। কারণ এখান থেকে সব থেকে বেশি বিপ্লবী বেরিয়েছে, এখানে সব থেকে বেশি নকশাল আন্দোলন হয়েছে, এখানে যেটাই হয় সেটা বৈপ্লবিক আকার ধারণ করলে কিন্তু মানুষ একেবারে সাবাস ক্যা বাত হ্যায় এইরকম গোছের জায়গাতে চলে যায়। এবং সেই কাণ্ডটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করলেন দুদিন আগে, যে ইডি সকালবেলা গেছে জৈনের বাড়িতে সার্চ করতে। নিয়ম কি বলে যে ইডি তো এভরি অথরিটি টু গো এনিওয়্যার, এবং তারা কোর্টের পারমিশন টারমিশন ইত্যাদি ইত্যাদি কথা বলছেন। দেখুন, একটা ব্যাপার তো ঠিক যে এই জৈন ইনি কে? ইনি হচ্ছেন আইপ্যাকের আপাতত মালিক বা টপম্যান। তো তার বাড়িতে কেন ইডি গেছে? ইডি তারা বলছেন যে আমরা সার্চ করতে এসেছি 2020 একটা কয়লা কেলেঙ্কারি স্ক্যামটাকে দেখতে, যার সঙ্গে আইপ্যাক কোনো না কোনো ভাবে যুক্ত। ভেরি গুড। তো সেইটা করতে যাওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে ফোন যায়, মুখ্যমন্ত্রী শটান সেখানে গিয়ে হাজির হন এবং সবকিছু ভন্ডুল করে দিয়ে সেখান থেকে বেশ কিছু ফাইলপত্র এবং হার্ড ডিস্ক তুলে নিয়ে চলে আসেন। এবং এটা যখন তিনি করলেন এবং সমস্ত চ্যানেল যখন হই হই করে দেখালো, তখন তিনি মুখে যে ভাষণ দিলেন সেটা আমরা দেখাচ্ছি, বা গতকাল শুক্রবার দিন যে মিছিল গেল সেগুলো আমরা বলবো বা বলেওছি। এবং তাতে করে মানে মমতা ইজ মমতা গোছের একটা ব্যাপার হয়ে গেল, ভাবা যায় না। মানে যে মমতার ইমেজটি মমতা তৈরি করেছিলেন 85 সাল থেকে, যেটা একেবারে তুঙ্গে গিয়েছিল 90 দশকের শেষ ভাগে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ডান্ডার বাড়ি থেকে শুরু করে তিনি কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে ধীরে 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 যখন তৃণমূল করলেন, সেই মমতার চেহারাটাকে কিন্তু মানুষ ভালোবেসেছে দিনের পর দিন। প্রশাসক হিসেবে মমতা খারাপ আমি বলছি না, প্রভূত উন্নতি হয়েছে, প্রভূত উন্নয়ন হয়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু বিদ্রোহিনী মমতাকে দেখে বা দেখতে ভালোবাসেন পশ্চিমবঙ্গের মানুষ, সে যে দলেরই হন না কেন, সে আপনারা যা মনে করেন বা যাই ভাবুন না কেন। সাংঘাতিক একটা রেভলিউশন তিনি করেছেন, মস্তানের মতন গিয়ে তিনি তুলে নিয়ে চলে এসেছেন যে এগুলো সমস্ত আমাদের ফাইল, আমাদের সমস্ত ক্যান্ডিডেচার রয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং এর মধ্যে আমাদের সমস্ত প্রক্রিয়া রয়েছে হার্ড ডিস্কের মধ্যে, যে আমরা 2026-এ কি করে ইলেকশন লড়বো। এবং এই লোকটি, এই যে প্রতীক জৈন, এ আমাদের সমস্ত ব্যাপারটা দেখছে, এবং একে আমরা একেবারে সুনির্দিষ্টভাবে আমাদের দায়িত্ব দিয়েছি যে কিভাবে ইলেকশন হবে, কিভাবে প্ল্যানিং হবে, কোথায় কোথায় কোন ক্যান্ডিডেটের নাম বাদ যাচ্ছে বা যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি সমস্ত দায়িত্বে রয়েছে আইপ্যাক এবং প্রতীক জৈন। সুতরাং তার বাড়িতে হামলা করে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যে তার বাড়িতে হামলা করে সে সমস্ত কিছু হস্তগত করবার, চুরি করার চেষ্টা করছেন অমিত শাহ, এই তো বলেছেন। এবং সেটাকে নিয়ে মানে তোলপাড় হয়ে গেছে সারা ভারতবর্ষ। প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি চ্যানেলের একটি খবরই ছিল বৃহস্পতিবার এবং শুক্রবার, যে কি হচ্ছে, হোয়াট ইজ গোয়িং অন, সমস্ত খবর কিন্তু পেছনের পাতায় চলে গেছে। এবং এই ঘটনাটি ঘটার ফলে সুবিশাল একটা ভারতবর্ষ, কারণ মমতা যে ন্যাশনাল লিডার, কোনো সন্দেহ নেই। আমি বলেছিলাম যে স্বাধীনতা উত্তর যুগে এত লড়াকু নেত্রী আসেনি কেউ, আমি ইন্দিরা সবার কথা ভেবেই বলছি। তো সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাণ্ড করলেন, সেটা আইনত বা ন্যায় তো অনেকে বলবে না, এটা এটা একটা ঔদ্ধত্য, তিনি নিয়ম ভেঙে কাজটি করলেন। ভাই, এটা কাউন্টার পার্ট, যেটা কাউন্টার পার্ট হিসেবে যে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি সমস্ত ফাইলগুলো, তার সবুজ ফাইলগুলো তার হাতে, তিনি হিরো হয়ে গেছেন, মানে তিনি ম্যাডাম হয়ে গেছেন, তিনি দেশের চোখের মণি হয়ে গেছেন, যে এ একজন যে পারে অমিত শাহর চোখে চোখ রেখে কথা বলতে এবং মোদীকে টাইট দিতে। একবারে এক বাক্যে বিরোধীরা কিন্তু স্বীকার করছেন যে সাংঘাতিক, এটা আমরা পারতাম না। কারণ এই মুখ্যমন্ত্রীদেরকে যেভাবে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে গিয়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসছেন, সেভাবেই তো এই মোদী সরকারের আমলে দুটো মুখ্যমন্ত্রী এবং অসংখ্য মন্ত্রীদেরকে অ্যারেস্ট করা হয়েছে ইডি সিবিআই দিয়ে, সকলেই অপরাধী। ফলে এই প্রশ্নগুলো মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন এবং বিরোধীরা বলছেন, যেটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীরা বা বিজেপিরা যেটা বলছেন, যে এটা একেবারে অযৌক্তিক, অন্যায়, অপরাধ। আমি জানি না সেই ফাইলের মধ্যে কি আছে বা না আছে, বা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটাই সঠিক এমন দাবিও আমি করছি না এখান থেকে, কিন্তু পরিষ্কার বলছি, বাট ইটস হ্যাপেন্ড। এবং এটা করার পর তিনি একেবারে চোখের মণি হয়ে গেছেন। সাবাস, এই মমতাকেই তো আমরা দেখতে চাই, এটা বলছে পশ্চিমবঙ্গের মানুষ, আমার কথা নয়।
আপনিও বলছেন যে কি মস্তানিটা করলো, কি দিদিগিরি করলো। দিদিগিরি নাম দেওয়া উচিত ছিল আজকে আমাদের, কিন্তু এটাই নাম দিচ্ছি। ফলে এই জায়গা থেকে তিনি যখন বলছেন, তখন কিন্তু ইউটিউবাররা এই এই দীপক শর্মা থেকে শুরু করে পূর্ণপ্রসূন বাজপেয়ী, রবিশ কুমাররা একটা প্রশ্ন তুলেছেন, যেটা নিয়ে আলোচনা কোনো চ্যানেল করে না, করবেই না, কারণ এগুলো গদি মিডিয়া। গদি মিডিয়ার কথাটা আগে বলি। গদি মিডিয়া যতগুলো আছে প্রত্যেকে মমতাকে সমালোচনা করবার জন্য বিভিন্ন লোককে বসিয়েছে। এবং আমি একটা চ্যানেল দেখছিলাম, সেখানে কংগ্রেসের মুখপাত্র বসেছে, সেখানে সমাজবাদী পার্টির মুখপাত্র বসেছে, সেখানে আপ পার্টির মুখপাত্র বসেছে, সেটা তৃণমূলের মুখপাত্র বসেছে, ইংরেজিতে, ইংরেজি হিন্দি মিশিয়ে বলছে, কিন্তু ইংরেজি বেসিক্যালি চ্যানেলটি। এবং সেখানে আপনার মহারাষ্ট্রের যে শিবসেনা উদ্ধব দলের 5 জন প্রতিনিধি বসেছিলেন, এবং তার সঙ্গে একজন বিজেপির প্রতিনিধি এবং 2 জন সাংবাদিক, 2টো সাংবাদিকই দালাল, তারা বসেছিলেন। নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে যে বেশ করেছে মমতা। এটা বলেছে সমাজবাদী পার্টি, এটা বলেছে কংগ্রেস, এটা বলেছে আপ পার্টি, এটা বলেছে উদ্ধব ঠাকরের পার্টি। প্রত্যেকে একই সুরে বলেছে বেশ করেছে, এইটাই করা উচিত ছিল, এটা এতদিন কেউ পারেনি। কিন্তু এই এই ইউটিউবাররা যেটা বলছে সেটা মারাত্মক কথা। তারা 2টি প্রশ্ন তুলেছে, জাস্ট 2 কোয়েশ্চেন্স। প্রশ্ন নাম্বার 1, আচ্ছা 2020-তে যদি কয়লা কেলেঙ্কারি হয়ে থাকে, একদিন বাদে এটা নিয়ে ঘাড়াঘাড়ি হচ্ছে কেন? দ্বিতীয় কথাটা হচ্ছে 2020-তে এই আইপ্যাকের মালিক ছিলেন আমাদের কুমার, তাকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? এবং তাকে মানে অ্যারেস্ট করা হোক বা তাকে জিজ্ঞেস করা হোক, যাই করা হোক না কেন, তাকে না ধরে এই জৈনকে কেন ধরা হচ্ছে? সেই সময় তো সেই দায়িত্বে ছিল না। ফলে জৈনের উপর কেন আসছে? 2020-তে যে দায়িত্বে ছিল তাকে ধরা হোক, তাকে তো ধরা হয়নি। ফলে এই প্রশ্নটা তারা তুলেছেন, প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, তারা যেটা বলেছেন যে এটার মধ্যে অ্যাসুরেন্স কোথায় আছে, কারণ দেখা যাচ্ছে যে বরাবর এই ঠিক ভোটের আগে এই ধরনের কাণ্ড কারখানা বিজেপি করে থাকেন। এই 2টি প্রশ্ন তুলে তারা কাহিল করে দিয়েছেন। এবং গতকাল কোর্টে ব্যাপারটি উঠেছিল, বিচারপতি ঘোষ, শুভ্রা ঘোষ বোধহয় সম্ভবত নাম, মার্জনা করবেন, তিনি পরিষ্কার বলেছেন 14 তারিখে এইসব আলোচনা হয়, এখন হাঁটাও। এবং তারা এ প্রশ্নটিও করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ফাইল নিয়ে চলে গেল, তো অ্যারেস্ট করলো না কেন জৈনকে? প্রতীক জৈনকে অ্যারেস্ট করলো না কেন? তার বাড়িতে গিয়েছে ভাই, কে রংবাজি করে সমস্ত ফাইল নিয়ে গেছে, তাকে অ্যারেস্ট করলো না কেন? সে দম ছিল না? ভাববার ব্যাপার। ভাবনার জায়গা থেকে এটা বলা যেতে পারে, খালি টুকরো বলি, এটা থাক, এখন বলবো না, একদম শেষে বলবো, তা না তো আপনারা সরে যাবেন। বরং আসুন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তার টুকরো বিশেষ আপনাদেরকে একটু দেখাই, আসুন। তুমি আমাকে জেলে ভরবে, আমি তোমাকে সারা পৃথিবীতে ভরে দেবো। সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। সারা দেশ খেয়েছো, দেশের টাকা বাইরে বেচেছো, আর দেশের টাকা নিয়ে গিয়ে এক একটা করে গলায় সব সোনার হার পরে এসেছো। আর দেশে আজকে গ্রামের গরিব লোকের বাড়ির টাকা 4 বছর ধরে বাংলায় দাওনি। কিন্তু ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে দেয়, তাহলে বলবো না কেন? আপনি কি ম্যাজিশিয়ান? জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে, না আপনি বিজেপিকে ইলেকশনে জেতাবার জন্য সব নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন? নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকারও আমরা কেড়ে নেব। আঘাত করলে প্রত্যাঘাত কি করে করতে হয়, আজ সকাল 8টায় দিল্লির কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপিরা প্রতিবাদ করেছে, তাদের চ্যাংদোলা করে অত্যাচার করে টেনে নিয়ে গেছেন। আর এখানে লাল কার্পেট বিছিয়ে পুলিশ আপনাদের মিটিং করায়, বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির।
জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আচ্ছা বলুন তো আপনারা, পিএম যদি মিটিং করতে যায়, পলিটিক্যাল মিটিং করলেও পুলিশের সিকিউরিটি থাকে না? যেহেতু আমি Z+ ভুলে যান, আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের SIR এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার BLA 1 এর ঠিকানা, BLA 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ, 5.5 ঘন্টা সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণাত্মক, মানে ভয়ঙ্কর আক্রমণ। কিন্তু একটা মজার কথা বলি, আমার দ্বিতীয় ভাগটা খুব ইন্টারেস্টিং, বিরতিতে যাব। দ্বিতীয় ভাগটা এত ইন্টারেস্টিং না, ছোট্ট একটা কথা বলে অভিষেকে ঢুকে যাব। সে কথাটা শোনার জন্য আপনাকে থাকতেই হবে, মারাত্মক ইন্টারেস্টিং ব্যাপার। বিরতিতে যাচ্ছি, থাকবেন কিন্তু সঙ্গে থাকুন। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। এবার খুব ইন্টারেস্টিং একটা কথা বলে অভিষেকে ঢুকবো, কারণ মমতা ঘন্টা বাজিয়ে দিয়েছেন, মানে কাসর বাজিয়ে দিয়েছেন, আর অভিষেকের আসর। তার আগে বলি, দেখুন অমিত শাহকে তো যাচ্ছে তাই গালাগাল করলেন না, যাই করুন ঠিক আছে, ইডি ফিডি তো সবই অমিত শাহের হাতে। অমিত শাহ ইদানিং খুব একটা পিছিয়ে পড়েছিলেন, তাকে নাকি বিহারের ভোট থেকে RSS সরিয়ে দিয়েছিলেন বলে শুনেছি, যে তুমি ইন্টারফেয়ার করো না, তুমি ভোট পাকাচ্ছ চারিদিকে, তোমার নিজের লোক বসাচ্ছে। মানে কি বলা যায়, মানে গুজরাট লবির সঙ্গে একটা সরাসরি কনফ্রন্টেশন তৈরি হয়েছিল কিন্তু নাগপুর লবির, ফলে বসিয়ে দেওয়া হচ্ছিল অমিত শাহকে। অমিত শাহ যে রিসেন্ট এসেছিল, হাবিজাবি কতগুলো ভাষণ দিয়ে চলে গেছে, প্রেস মিটটাও একটা যাতা করেছে। তারপরে এই ব্যাপারগুলো ঘটলো, এবং টার্গেটকে অমিত শাহ। দেখুন, নেগেটিভ প্রচার অলসো আ প্রচার। অমিত শাহ যতটা ভেতরে ঢুকে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণে, সারা ভারতের কাছে অমিত শাহ নেগেটিভলি কিন্তু আবার উঠে আসলেন। এর বেশি একটি কথাও বলবো না, বাকি সব ভোটের সময়। চলে আসি সরাসরি আমাদের অভিষেক বাবুর কাছে। মেজাজে ঘুরছেন মশাই, এক প্রান্তকে এক প্রান্ত। আচ্ছা অভিষেক, তোমাকে আমি একটা কথা ভাই, তোমার পিতৃতুল্য হিসেবে বলছি, তুমি একটু গরম সোয়েটার গায়ে দিয়ে তারপরে তুমি ঘোরো। তোমার পায়ে না আছে একটা জুতো, তোমার সেই টিপিক্যাল স্লিপার পরে আর এই একটা সাদা শার্ট পরে ঘুরছো, এই প্রচন্ড ঠান্ডায়, এটা কিন্তু ঠিক নয়। এটা আমি আমার অনুরোধ করলাম, নেক্সট দিন থেকে যেন একটা জ্যাকেট দেখি। ভাই তুমি আমার থেকে অনেক ছোট, এই অনুরোধ করলাম। কি বলছে অভিষেক, কিভাবে কাঁপাচ্ছে, কিভাবে দাপাচ্ছে, কিভাবে আসর জমাচ্ছে অভিষেক। একটা দিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কাসর বাজিয়ে দিয়েছেন, তখন আসর জমাচ্ছেন অভিষেক। দেখবো অ্যাকচুয়ালি তারা বাংলায় এসে আমাদের ধমকাচ্ছে, আমাদের চমকাচ্ছে। আরে ভুলে গেছো, মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি। ভাবছে একদিকে ইসিকে লাগিয়ে, ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেব, আর আরেকদিকে ইডিকে লাগিয়ে
বিরোধী দলের কণ্ঠরোধ করব। আরে তুমি ইডি লাগাও, তুমি সিবিআই লাগাও, তুমি কেন্দ্রীয় বাহিনী লাগাও, তুমি মিডিয়া লাগাও, তুমি বিচার ব্যবস্থা লাগাও, তুমি ইনকাম ট্যাক্স লাগাও, তুমি যত অর্থবল তোমার কাছে রয়েছে লাগাও। বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না। বিজেপির নেতারা বলছে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাদেরকে বাড়িতে বন্দি করে রাখতে হবে। মায়েরা শুনেছেন? আপনাদের বাড়িতে বন্দি করে রাখতে চায় বিজেপির রাজ্য কমিটির মেম্বার। শুনলেন আরো আক্রমণাত্মক, এলাকার পর এলাকা চষে বেড়াচ্ছেন। তার ফলাফল কি দাঁড়াচ্ছে এখনই তো বলার মতন জায়গা না। তবে যে একটা ওই হুমায়ুন কবির, মানে এসব বিজেপির সাংসদ মানে পার্শ্বচর বলেই তো ধরা হচ্ছে। হুমায়ুন কবির যেভাবে মুসলিমদের মধ্যে একটা তোলপাড় করার জায়গা তৈরি করার চেষ্টা করেছিল, কিংবা হঠাৎ করে মৌসুম নূর দল থেকে বেরিয়ে গিয়ে কংগ্রেসে ফেরত গিয়ে মালদাতে যে একটা কংগ্রেসের সেন্টিমেন্ট তৈরি করতে চেষ্টা করেছিলেন, এই দুদিনের ঘটনাতে মুসলিম সমাজ বুঝে গেছে এদের সঙ্গে গিয়ে লাভ নেই। এরা ভোট ভাগাভাগি হলে আখেরে মমতা সরে যাবে, বিজেপি যা কাণ্ড কারখানা করে সেটা ডোনাল্ড ট্রাম্পের মতন, সুতরাং আমরা ভোটটা তৃণমূলকেই দেব। আমি ভেতরের খবর বলছি আপনাকে, নইলে মালদাতে এত ভিড় হচ্ছে, ইটাহারে এত ভিড় হচ্ছে, সব তো মুসলিম বেল্ট। সুতরাং মুসলিমরা ঘুরে দাঁড়িয়েছে, খুব নিঃশব্দে খেলছে অভিষেক এবং দাপট দেখাচ্ছেন মমতা। সুতরাং মমতার কাসর, অভিষেকের আসর, জমজমাট আগামী দিনের নির্বাচন। আজ এই অবধি আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনের দিকে চোখ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। রাত্রিবেলা আবার আমরা ফিরে আসবো। ততক্ষণ অবধি বেশ জমজমাট ভাবে দিনটা কাটান। নমস্কার, আদাব।